ওই সময়কার যে সময়টাতে পার্লামেন্ট ছিল না, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, প্রেসিডেন্ট সাহেব এই অর্ডারগুলো জারি করেছেন, কারণ এটা ছিল ক্রান্তিকাল। 5 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্তও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে 72 সালে যদি আদেশ দেওয়া যায়, 73 সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে কেন 2025 সালে ট্রানজিশনাল পিরিয়ডে আদেশ দেওয়া যাবে না? তার কারণ যদি সরকার দল দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট উইথড্র করে নিব। আর যদি না দেখাইতে পারেন, তাহলে ওইটা মাইনে নেওয়াটাই শ্রেয় হবে। বিতর্কতা দেখা দিয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা তৎকালীন রাষ্ট্রপতি দিতে পারেন কিনা। দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। আমরা যে যতই বক্তব্য দিচ্ছি ওগুলো ইস্যু না। অনলি ইস্যু যে এই যে বাস্তবায়ন আদেশটা 13ই নভেম্বর জারি করেছেন, এটা তৎকালীন প্রেসিডেন্ট পারেন কিনা। এর উত্তর দিয়ে আমি চলে যাব। এর উত্তর দিতে গেলে আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকটা কোথায়? 26শে মার্চ স্বাধীন হয়েছে দেশ। 10 এপ্রিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1971, এবং সেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছে। 17 এপ্রিল ওই সরকার শপথ গ্রহণ করে। 16 ডিসেম্বর 1971 সালে দেশ বিজয় দিবস হয়। 23 মার্চ 1972, একটু স্টোরিটা শুনলে বোঝা যাবে কোথায় আই এম ট্রাইং টু হিট। 23 মার্চ 1972 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 22 1972 জারি করা হয় নতুন সংবিধান করার লক্ষ্যে। সব সময়টা যদি একটু মনে রাখেন কষ্ট করে, 23 মার্চ 1972। 10 এপ্রিল 1972 কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল 1972 সংবিধানের ড্রাফট কমিটি গঠিত হয় 34 সদস্য বিশিষ্ট। 12 অক্টোবর 1972 প্রথম সংবিধান বিল উত্থাপন করা হয়। 13 নভেম্বর 1972 সংবিধান গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। 7 মার্চ 1973 প্রথম দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 7 এপ্রিল 1973 বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। 7 মার্চ 73 নির্বাচন হয়, 7 এপ্রিল 73 অধিবেশন অনুষ্ঠিত হয়। তাহলে দেশে তো আইন হলো কি করে? এইটার উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। ট্রানজিশনাল পিরিয়ড নামে আমাদের সংবিধানে দুটো অনুচ্ছেদ আছে। একটা 150 অনুচ্ছেদ, আর তার সঙ্গে আছে 4th শিডিউল। ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 জারি করা হয় 12 ফেব্রুয়ারি 1973। 12 ফেব্রুয়ারি 1973 নির্বাচনও হয় নাই, সংসদও ছিল না। ছিল 12 ফেব্রুয়ারি 1973, সংসদ অধিবেশন প্রথম বসছে 7 এপ্রিল 1973, নির্বাচন হয়েছে 7 মার্চ 1973। দি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার 1973 জারি করা হয় 27 ফেব্রুয়ারি 1973, প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 15। দি বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার জারি করা হয় 28 ফেব্রুয়ারি 1973। দি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার জারি করা হয় 31 মার্চ 1973। দি বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডার জারি করা হয় 31 মার্চ 1973। দ্য মেম্বার্স অফ পার্লামেন্টস অ্যালাউন্সেস অর্ডার জারি করা হয় 4 এপ্রিল 1973। 7 মার্চ নির্বাচন হয়েছে, 7 এপ্রিল পার্লামেন্ট বসেছে। আমি যে অর্ডারগুলোর কথা পড়ে শোনালাম, এগুলো সব হয়েছে পার্লামেন্ট বসার আগে, নির্বাচনের আগে কিংবা পরে। প্রশ্ন হলো তৎকালীন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন কোথায়? দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। তৎকালীন প্রেসিডেন্ট কোন ক্ষমতা বলে এই কাজ করেছেন? আমাদের আমি কি সময় বেশি নিয়ে নিলাম নাকি? সরি। তো 4th শিডিউলে, ট্রানজিশনাল পিরিয়ডের 4th শিডিউলের প্যারাগ্রাফ বাংলায় পড়ে শোনাই, তাহলে সহজ হবে।
আইনি আলোচনাটা কিন্তু আইনি, বিতর্কটা কিন্তু কমপ্লিটলি লিগ্যাল বিতর্ক এটা। এবং সেখানে 4th শিডিউলে বলছেন 3-তে, মোবাইল বাজে কেন, তখন যদি পারা যায় তাহলে এখন পারা যাবে না কেন, এর উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। অল লিগ্যাল প্রসিডিংস বলছেন 4th শিডিউলে লিগ্যালাইজ করছেন, all legal proceedings pending in the High Court immediately before the commencement of this Constitution shall be transferred to and be deemed to be pending before the High Court such and such বলে কনক্লুশনটা কি দিয়ে ড্র করছেন, any provision of this Constitution enabling or requiring Parliament to legislate shall, until the day upon which Parliament first meets, as aforesaid, be construed as enabling the President to legislate by order, and any order made under this paragraph shall have effect as if the provisions thereof had been enacted by Parliament. ওই যে পার্লামেন্ট বসে নাই কিন্তু প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্ডার 1972, পার্লামেন্ট তো বসে নাই, পার্লামেন্ট বসবে 7 এপ্রিলে, তার আগে প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে। এই যে দিচ্ছে অর্ডারটাকে সংবিধানের 4th তফসিলে বলে দেওয়া হচ্ছে এই অর্ডারগুলো প্রেসিডেন্টের উপর ক্ষমতা আরোপ করা হয়েছিল বলেই তিনি দিতে পেরেছেন। আজও দেখবেন ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, ঢাকা ইউনিভার্সিটি এক নাই কেন, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন, আপনি গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ কেন, অধ্যাদেশ কোথায় গেল, অ্যাক্ট কোথায় গেল, অ্যাটমিক এনার্জি অর্ডার কেন, অ্যাটমিক এনার্জি আদেশ নাই কেন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নাই কেন। একইভাবে আপনি দেখবেন বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার কেন, কারণ ওই সময়কার যে সময়টাতে পার্লামেন্ট ছিল না, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, প্রেসিডেন্ট সাহেব এই অর্ডারগুলো জারি করেছেন, কারণ এটা ছিল ক্রান্তিকাল। 5 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্তও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে 72 সালে যদি আদেশ দেওয়া যায়, 73 সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে কেন 2025 সালে ট্রানজিশনাল পিরিয়ডে আদেশ দেওয়া যাবে না? তার কারণ যদি সরকার দল দেখাতে পারেন তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট উইথড্র করে নিব, আর যদি না দেখাইতে পারেন তাহলে ওইটা মাইনে নেওয়াটাই শ্রেয় হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি সংসদ গঠন করলেন কিভাবে? আপনি পার্লামেন্ট কিভাবে পেলেন? আপনি সংসদ সদস্য হলেন কিভাবে? আপনি তো আপনার অস্তিত্বই অস্বীকার করছেন। আজকে এই সেমিনার দরকার ছিল না তো। এইরকম সেমিনার টেমিনার করে আসলে কিছু হবে না। সরকার দলের মন্ত্রী এমপিরা আজকে আওয়ামী লীগ কেন নাই এর জন্য তারা পাগল হয়ে গেছে। এক এমপি বলতেছেন যে 5 আগস্ট কেন হলো সেটা একসময় বের হয়ে আসবে। আরে বেটা পাগল, 5 আগস্ট হয়েছে দেখে তুই এমপি হয়েছ, নাহলে তুই এমপি হইতে পারতি না। সব পাগলদেরকে পার্লামেন্টে ঢুকাইছেন। আরেক এমপি বলতেছে, ওই যে খয়রাতি কোর্টে এমপি হয়েছে, বলতেছে এত আন্দোলন হইতে এত লোক কুত্তি গাইলে বুঝো, আর তুই বুঝবে না, তুই তো আসলে এসি রুমের তলে, তোর তো বুঝার কথা না। এত খাবার কুত্তে গেল আমরা জানি না, তুই কেমনে জানবি? এইরকম কতগুলো পাগল ছাগলকে এমপি বানাইছে। আপনারা গণভোট মানেন না, গণভোট মানেন না তো পার্লামেন্ট মানেন কেন? সরকারি দল মানেন কেন? বিরোধী দল মানেন কেন? জুলাই সনদ মানেন না, বলছেন যে জুলাই সনদ সাইন না করলে নির্বাচন হতে দিত না। তাহলে আপনি প্রকাশ্য প্রতারক, মিথ্যাবাদী, জাতির সাথে আপনি জালিয়াতি করেছেন, মিথ্যা কথা বলেছেন। আপনারা ইন্ডিয়ার দিকে তাকান, 17 বছর রাস্তায় আপনারা হাঁটছেন, আপনাকে কেউ পাত্তা দেয় নাই। আর এখন যদি উল্টাপাল্টা করেন 70 বছর রাস্তায় হাঁটবেন। কারণ হচ্ছে কি, আপনাদের অভ্যাস হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদেরকে চিনেন না। যখনই ক্ষমতায় আসেন, যাদের হাত ধরে আসেন এদেরকে আপনারা শেষ পর্যন্ত গাড় ধাক্কা দিয়ে পানির নিচে ঢুকিয়ে দেন। এই জন্য বলবো সতর্ক হয়ে যান। যারা 5 আগস্ট সৃষ্টি করছে তারা আরেকটা আগস্ট সৃষ্টি করতে পারে। আপনাদের সবাইকে বলবো যে এই গণভোট এবং জুলাই সনদের পক্ষে অবস্থান নেবেন, অন্যথায় এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে, যেটার জবাব আপনারা দিতে পারবেন না এবং যেটা খেসারত আপনারা আজীবন দিয়ে শেষ করতে পারবেন না। খুদা হাফেজ। ধন্যবাদ অ্যাডভোকেট নূর নবী উজ্জ্বল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার আলী আক্কার চৌধুরী।
ব্যারিস্টার আলী আক্কার চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরণে আইনজীবী সমাজের ভূমিকা, এই শীর্ষক আজকের যে সেমিনার, সেখানে কিনোট উপস্থাপন করেছেন লন্ডনের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, যেখানে উনি ইনডেপথ আসলে এর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য যেসব বিষয়াদি আছে সবগুলোই উনি উল্লেখ করেছেন। আলাদা করে এর মধ্যে আমি যদি কিছু বলতে যাই, সেটা আসলে অনেকটা পলিটিক্যাল হবে। আইনি বিষয়াদি বলার জন্য এখানে বিদগ্ধ আইনজীবীরা আছেন, লন্ডনের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার শিশির মনির আছেন, আরও বেস্ট তাসমিয়া প্রধান ছিলেন, আরও অনেকেই বলবেন। আমি ওদিকটাতে যাব না। আমি একটু ছোট্ট করে একটা জিনিস দেখতে চাই। আমাদের যে বর্তমান সরকার দল, ওনাদের একটা খুব মুখরোচক স্লোগান আছে, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে কান্ট্রি ফার্স্ট পলিসি, কিন্তু আমরা বাস্তবে যা দেখি অ্যাবসলিউটলি এটা হচ্ছে পার্টি ফার্স্ট পলিসি। সবার আগে বিএনপিও হতো না যদি না আসন সংখ্যা 200-র নিচে হতো। আমাদের দুর্ভাগ্য যে বিএনপি 200 আসনের উপরে নিয়েই সংসদে গিয়েছে, এবং বিএনপি 200 আসন আসলে হজম করতে পারে না। সেটা আমরা 2001 সালেও দেখেছি। 200 আসনের উপরে গেলে বিএনপির বদহজম হয়ে যায়, এবং এই বদহজমের কারণে এটা উল্টোপাল্টা আচরণ করে এবং 1-11 চলে আসে বা অন্য কিছু চলে আসে, যেটা এই দেশের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে। সুতরাং আমি আমার জায়গা থেকে, একজন সাধারণ জনগণের জায়গা থেকেই হামলি রিকোয়েস্ট করব, দোহাই লাগে 2001-এর যে 200 আসনের উপরে বদহজমের অভিজ্ঞতা, সেখান থেকে শিক্ষা নিয়ে আর নতুন বদহজমের রাস্তা তৈরি করবেন না। গণভোটে যে এদেশের মানুষ সুনির্দিষ্ট প্রশ্ন যেটা জনগণের সামনে দেওয়া হয়েছিল, সেই ভিত্তিতে প্রায় 69% ভোটার যেখানে মত দিয়েছেন যে আগামীর দেশ কীভাবে চলবে, ঠিক সেভাবেই আপনারা নিজেদেরকে সূত্রে নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই গণরায়কে বাস্তবায়ন করবেন। আর ছোট্ট কথা বলি, এখানে যেহেতু সেমিনারের মূল বিষয় হচ্ছে আইনজীবীদের ভূমিকা, আমিও একজন ছোট আইনজীবী হিসেবে আমার যেটা কথা, আপনাদের যে ভাইরা আছেন যারা আইন ভালো বুঝেন কিন্তু সময়ের সুবিধা নেওয়ার জন্য কুতর্ক তৈরি করেন, দয়া করে দেশের ভবিষ্যৎকে মাথায় রেখে কুতর্ক থেকে বেরিয়ে এসে আপনারা সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে, দেশের জনগণের প্রতি যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আপনি আপনার আইনি ব্যাখ্যা দেন। অবশ্যই আইনি তর্ক হতে পারে, কিন্তু দলকে প্রায়োরিটাইজ করার জন্য এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয়, দেশের স্বার্থ উদ্ধারের জন্য আপনারা আইনি ব্যাখ্যা দেন। তাহলে নিশ্চিতভাবে আইনজীবীরা আমাদের রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে পারবে এবং আইনি সঠিক ব্যাখ্যার মাধ্যমে জাতিকে পথ নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ, উত্তরণে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আজকের সেমিনারে সম্মানিত অতিথি মহোদয়গণ, সাংবাদিক এবং সামনে বসা বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সেমিনারের প্রবন্ধে একটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে আমরা যে আঙিনায় আছি সেই আঙিনা সম্পর্কে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 25, এটা গভর্নমেন্ট বাতিল করে দিয়েছেন। আমরা সব সময় সকল জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সমস্ত দলের আইনজীবী এবং সচেতন আইনজীবী মহোদয়গণ এবং সুশীল সমাজের সকল শ্রেণীর মানুষ বলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দেশে, না হলে এই দেশ সুন্দরভাবে সুখী সমৃদ্ধ একটা সভ্য দেশ হিসাবে পরিণতি লাভ করতে পারবে না। তো এইটা আপনারা কেন বাতিল করলেন? জুলাই সনদের অন্যতম একটা দাবি ছিল এটা, সেই অধ্যাদেশ আপনি বাতিল করে নিজেরা নিজেদের পছন্দ মতো বিচারক এখানে নিয়োগ করবেন, আগের মতো দলীয় লজির ভিত্তি করবে এই সমস্ত কামিং বিচারপতিরাও। এইখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে আগের জগতে আমরা চলে যাব। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজানা ওয়াল ইয়াকুমান নাস বিল কিসত। এখানে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, আর সাথে দিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মানদণ্ড আর
কোরআনের মতো একটা কিতাব। এই তিনটা বিষয় দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সচেতন নাগরিক হিসাবে এই বাংলাদেশের সবচাইতে জ্ঞাত মানুষ হিসাবে, বিজ্ঞ মানুষ হিসাবে বাংলাদেশের এই আঙিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সক্রিয় ভূমিকা পালন করব ইনশাল্লাহ। এই কথা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ। আমার কাছে চ্যালেঞ্জ শুধুমাত্র একটা, তাদের সদিচ্ছা থাকতো, তারা যদি ফেয়ার হতো, তাদের যদি স্বৈরাচার হওয়ার মতো কোনো রকম মন মানসিকতা না থাকতো, তাহলে গণভোটের গণরায়কে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারতো না। কারণ এখানে প্রায় 70% লোক গণরায় দিয়েছে, গণভোট দিয়েছে কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে স্বৈরাচার হয়ে ওঠা, তাদের স্বৈর শাসন অব্যাহত রাখা সম্ভব নয়। তারা আজকের বুঝতেছে না, তারা আজকে সংবিধানের দোহাই দিচ্ছে। এই রোগ তাদের বহু পুরানো। 1991 সালে যখন 3 দলের রূপরেখায় কেয়ারটেকার সরকারের রূপরেখা প্রদান করেছিলেন অধ্যাপক গোলাম আজম, সেই কেয়ারটেকারের রূপরেখাকে তারা ওন করলেন। এরশাদ সরকারের পতন হলো 6 ডিসেম্বর। তখন যে নির্বাচন হবে, কিসের ভিত্তিতে নির্বাচন হবে? সেই নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন কি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল? তখন পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নামক কোনো রকম কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত নাই। কিন্তু একটা নির্বাচন হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিসের ভিত্তিতে? গণরায়ের ভিত্তিতে। জনগণের যে ম্যান্ডেট, জনগণ যে এরশাদকে পতন ঘটিয়েছিল, সেই ম্যান্ডেটের ভিত্তিতে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় গেলেন, তখন তারা বললেন যে কেবলমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কেউ নাকি নিরপেক্ষ নয়। কিন্তু তারা অবশেষে বুঝলেন। কখন বুঝলেন জানেন? ওই সংসদের মেয়াদ শেষ করলেন। মেয়াদ শেষ করার পরে তখন বললেন যে আমরা তো কেয়ারটেকারের বিল মেনে নিতে চাই, কিন্তু আমরা কিভাবে মানব? আমাদের তো এখন সংসদ নাই, তাহলে আমাদেরকে আবার সংসদ বসাতে হবে, আমাদেরকে আবার ভোট দেন। তখন তারা একদলীয় একতরফা সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন। তারপরে কেয়ারটেকারের বিল পাশ করলেন। অতীত অভিজ্ঞতা হচ্ছে সরকার প্রথম পর্যায়ে কোনো কিছু বোঝে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, ওখান থেকে একটা শিক্ষা আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা যদি আন্দোলন করে তুলতে পারি, আমরা যদি সরকারকে বাধ্য করতে পারি, তখনই একমাত্র তারা বুঝবে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বারের বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ। কিছুরই প্রয়োজন হয় না। আমরা যদি একটু 1977 সালের 30শে মের দিকে ফিরে তাকাই, সেখানে আমরা দেখতে পাই 88% জনগণের ভোটকে দেখানো হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে 98% ভোট সেখানে হায়ের পক্ষে আছে। তারই ভিত্তিতে একজন সামরিক শাসক রাষ্ট্রপতি তিনি জনগণের কাতারে চলে আসলেন, জনগণের রায় নিয়ে তিনি রাষ্ট্রপতি হলেন। তারপর থেকে সেইটাকে তারা আবার 1978 সালে 1 সেপ্টেম্বর তারা একটা দল গঠন করেন। সেই দলের ভিত্তিতে পরবর্তীতে আবার 1979 সালের 18ই ফেব্রুয়ারি তারা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসেন। তো সেই সময় যদি ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ক্ষমতা আসতে পারেন, ক্ষমতাতে রক্ষা করতে পারেন, তাহলে আজকে যেখানে জুলাই বিপ্লবের মধ্যে দেখতে পাই আমরা, জুলাইকে বিপ্লব কেন বলি? 5ই আগস্ট সেখানে জুলাই থাকে, 36শে জুলাই মানেই 5ই আগস্ট। ছাত্র জনতার সাথে আপামর জনসাধারণ প্রতিজ্ঞাবদ্ধ হলো তারা এই জুলাই মাসের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটাবে।
সেই জুলাইকে ধারণ করে করে তারা 37শে জুলাই পর্যন্ত নিয়ে গেলেন, দ্যাট মিনস 5ই আগস্ট। সেই বিপ্লবের মাধ্যমে, সরকারের পতনের মাধ্যমে নতুন একটা আলোর দিশা বাংলাদেশবাসী দেখতে পেল। তারই ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটা গেজেট আকারে দেখা যায় যে গেজেট আকারে বাংলাদেশে আমরা নতুন একটা গণভোটের রায় দেখতে পেলাম। আপনি এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, এটা হতে পারে না। কাজেই সময় থাকতে আমরা সরকারকে বলবো, যারাই ক্ষমতা আছেন এই ক্ষমতাকে কুক্ষিগত না করে জনগণের ম্যান্ডেটকে আপনারা সায় দিন এবং একে মেনে নিন, তাহলেই বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, সমৃদ্ধি ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য অ্যাডভোকেট আজিমউদ্দিন পাটোয়ারিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনজীবী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর প্রোগ্রামে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, সবাইকে আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে বিষয়, আসলে যে গণভোট, গণরায়, জুলাই সনদ, এখন আজকে এই পর্যায়ে এসে আমরা অনেক আইন কানুন এবং আমরা অনেক সংবিধান বিশেষজ্ঞের সংবিধানের ব্যাখ্যা শুনতে পাচ্ছি, আমরা অনেকের আইনের মারপ্যাচ শুনতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হইল, যখন জুলাইয়ের আন্দোলন হয়, ছাত্রদের যেই অধিকার আদায়ের সংগ্রাম, যখন গণমানুষের, ছাত্র জনতার যেই সত্যিকারের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়ে 5ই আগস্টের মতো একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পরিণত হয়, তখন তো আসলে বাস্তবিক অর্থে একটাই আইন থাকে, একটাই নিয়ম থাকে, সেটা হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা, মানুষের উইল অফ দ্য পিপল, যেটা আমাদের সংবিধানে আছে, যে মানুষ কি চায়। তখন মানুষ সংবিধান দেখে নাই, সংসদ দেখে নাই, কে ক্ষমতা আছে কে ক্ষমতা নাই এটা চায় নাই। মানুষ চাইছে যে সর্বশেষ একটা পর্যায়ে গিয়ে যে আপনি আর থাকতে পারবেন না, আপনাকে আমরা চাই না। তখন কেউ এসে তো বলে নাই, কই নির্বাচন হবে, তারপরে উনি যাবে, উনি তো নির্বাচনের মাধ্যমেই 2024-এর 7 জানুয়ারিতে আসছে। এই কথা বলার মতো কেউ ছিল না, বা বলার মতো পরিস্থিতি নাই, এটাই বাস্তবতা। তাহলে মূল বিষয় হলো দাঁড়াইলো কি, যে গণমানুষের আকাঙ্ক্ষা কি, উইল অফ দ্য পিপল কি, মানুষ কি চায়। তো সেই বিষয়ে 5ই আগস্ট ঘটে গেল, একটা নির্বাচিত, যে কোনোভাবেই হোক না কেন, সংবিধান মতে নির্বাচিত সরকার, এত প্রতাপশালী সরকার, এত কর্তৃত্ববাদী সরকার পালিয়ে চলে গেল। মানুষ এসে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো। ছাত্র জনতা এসেই তো করছে, কোনো রাজনৈতিক দল তো আসে নাই, ছাত্র জনতা এসেই করছে, রাজনৈতিক দলকে রাখা হয়েছে, কিন্তু ইচ্ছাটা ছিল ছাত্র জনতার। সেই আলোকেই সংস্কার, সেই আলোকেই নির্বাচন। তো সংস্কারের জন্য আপনারা দিনের পর দিন, মাসের পর মাস বসে বসে আলোচনা করলেন, তো ওই দিন তো বলেন নাই যে আমরা এই আলোচনায় থাকবো না, আসবো না। যখন আদেশ হয়ে যায়, জুলাই সনদ আদেশ হয়ে যায়, সেই আদেশের ভিত্তিতে গণভোট হয়ে যায়, কই ওই দিন তো মেনে নিছেন। এবং সংসদে এসে নির্লজ্জের মতো বলেন যে না মানলে যদি নির্বাচন না দেয়। তো এগুলো তো হচ্ছে জাতির সাথে প্রতারণা সামিল। তো আমরা মনে করি এইসব প্রতারণা করে, এইসব আইনের মারপ্যাচ না দিয়ে মানুষ কি চায়, সত্যিকার অর্থে মানুষের জন্য, মানুষের প্রয়োজনে যেটা প্রয়োজন সেদিকে আমাদেরকে যাইতে হবে। কারণ আমাদের করণীয় কি, যেটা আজকে প্রধান, আমরা হচ্ছে নিজে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, এবং গণমানুষকে নিয়ে এই অধিকার আদায়ে আমাদেরকে মাঠে থাকতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি উপস্থিত হয়েছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সিনিয়রবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই বোন, আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেক বক্তব্য দিয়েছেন, কি নোট পড়া হয়েছে, সব কিছুই আপনারা শুনেছেন। আর আমি এত বক্তব্য দিতে পারি না, আর সময়ও নাই। আজকের বিষয় সম্পর্কে আপনারা জেনেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ উত্তরণে আইনজীবীদের ভূমিকা। আইনজীবীরা কী ভূমিকা নিতে পারে? আসলে এইসব চ্যালেঞ্জ এই সমস্ত সেমিনার এগুলোর আমার মনে হয় দরকার নেই। জনগণই তো দিয়ে দিয়েছে রায়। গণভোট কেন সরকার দিল? বরিশালে একটা কথা আছে যে উত্তাল নদী, এই নদীতে যখন মাঝি ওই নদীতে গেছেন তখন এমনভাবে ঝড় উঠেছে, উনি বলেছে যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তোমাকে আগামীকালকে আমি 7 পাতিল সিন্নি দেবো তোমাকে। আল্লাহ ওই মাঝিকে কুলে নিয়ে গেল নৌকো সহ। পরে উনি যখন আগামীকালকে যখন সিন্নি দেয় না, তখন লোকেরা বলল তুমি সিন্নি দাও না কেন? বলল যে আল্লাহ আমাকে ভয় দেখাইছে, আমি আল্লাহকে লোভ দেখাইছি। এই বিএনপি হইল জনগণকে লোভ দেখিয়েছে। এরা এভাবে হবে না। বাংলাদেশে যত দল আছে সবচেয়ে ইলেকশনে ভয় পায় বিএনপি। কোনো জায়গায় ইলেকশন দেয় দেখছেন? ঢাকা পাড়ার ইলেকশনটা নিয়ে গেল ছিনতাই করে, 2,500 ভোট দিয়েছে জাল, আমি সাক্ষী সিনিয়র সহসভাপতি হিসাবে। কোন জায়গায় ভোট দিয়েছে? সব জায়গায় যদি প্রশাসক নিয়োগ হয় তাহলে প্রশাসক কি খালি বিএনপিতে আছে? জামাত বা অন্য দলে কোনো প্রশাসক নাই? আপনাদের কিন্তু জনগণ টেনে নামাবে। আপনারা ভয় পাচ্ছেন না? নামাবে এমনভাবে পালাবার কোনো রাস্তা পাবেন না। আওয়ামী লীগ পালিয়ে গেছে ভারতে, অন্য দেশে গেছে, আপনাদেরকে কিন্তু ভারত নেবে না। আমার স্পষ্ট কথা, আইনজীবীদের ভূমিকা রাখতে হবে, অবশ্যই রাখতে হবে মাঠে। তবে একটা কথা বলে শেষ করবো, আমার বক্তব্য শেষ করার জন্য স্লিপ এসছে। সেই কথাটা হলো, জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখে নাই, অনেক মুক্তিযোদ্ধা আছে স্বাধীনতা যুদ্ধ করে নাই, তারা মুক্তিযোদ্ধা। আর জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখে নাই, তারা আজকে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেছে। তাদের কাছ থেকেও আপনাদের সচেতন থাকতে হবে। তাই সম্মানিত ভাইরা, আসুন, জনগণ রায় দিয়েছে, এই রায় বাস্তবায়ন করার জন্য ঘরে বাইরে আইনে আদালতে আইনজীবীদের ভূমিকা নিতে হবে। আপনাদের সকলকে সেই ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ডক্টর গোলাম রহমান ভূঁইয়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ উত্তরণে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে যে কিনোটটা উপস্থাপন করেছেন আমাদের ব্যারিস্টার বেলায়েত হোসেন, খুব চমৎকার একটা কিনোট উপস্থাপন করেছেন। এই কিনোটে আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে পড়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। গণভোটের গণরায় যে বাস্তবায়ন, এই বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং আইনজীবীদের ভূমিকা, এখানে আজকে কিনোট যিনি উপস্থাপন করেছেন তিনি খুব চমৎকারভাবে বলেছেন। আমি কয়েকটি চ্যালেঞ্জের কথা বলে আমার কথা শেষ করব। আসলে এই যে গণভোট হয়েছে এবং জাতীয় নির্বাচন হয়েছে, দুটো একসাথে হয়েছে। একটি যদি বাস্তবায়ন হয় আরেকটা কেন বাস্তবায়ন হবে না? একই ব্যক্তি দুটো ভোট দিয়েছেন, একটি বাস্তবায়ন হয়েছে, একটি বাস্তবায়ন হচ্ছে না। সেটার জন্য আজকে আমাদের সেমিনার করতে হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে এই যে গণরায় বাস্তবায়ন হচ্ছে না, এখানে 3টা জিনিস। একটা হচ্ছে সাংবিধানিক জটিলতা, রাজনৈতিক বিভাজন এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এই 3টা জিনিস হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন এই যে সাংবিধানিক আইনি জটিলতা, সে বিষয়ে আমরা বলতে চাই যে সাংবিধানিক আইনি জটিলতা কিন্তু আসলে কিছুই নেই। যেহেতু সংবিধানে বলা আছে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ গঠিত হয়, সেখানে কিন্তু
যারা দলভিত্তিক যারা ভোট বেশি 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 পেয়েছেন তারা কিন্তু সিট বেশি পাবেন। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠুকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ও সাবেক এমপি, মঞ্চে উপবিষ্ট সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ সহ সামনে আইনজীবীদের ভূমিকা আসলে অত্যন্ত আশ্চর্য লাগে। এই যে জুলাই শরৎ নিয়ে যারা খামখালি করতেছে, একটু পূর্বে আমাদের সম্মানিত রাজ্জাক ভাই বলেছিলেন যে আসলে তারা মনে হয় বাংলাদেশে ছিলেন না। কোন পর্যায়ে আমাদের দেশের ছেলেরা এইভাবে আত্মহত্যা দিয়েছেন, কীভাবে গণ অভ্যুত্থান হয়েছে, প্যাসিস্টরা কী করেছে আমাদেরকে, রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছু ধ্বংস করে ফেলেছিল, কিছুই রাখে নাই। এই অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি না। 17 বছর কীভাবে আমরা নির্যাতিত ছিলাম। আজকে যেন ওনারা আমাদের সাথে সংসদে বসে যেন কি খেলা করতেছে, আশ্চর্য কারবার। আমাদের হাজার হাজার ছেলেরা জান দিয়েছে। কি রেখেছে এখানে, কি রেখেছে এখানে? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি, এদেশের অর্থনীতি ধ্বংস, বিশেষ করে আমাদের আপনি কোন দিকে তাকাবেন, সব কিছু শেষ করে দিয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান হয়েছে, কোটি কোটি মানুষ রাস্তায় আমরা নেমেছি যেন আমরা সব ভুলে গেছি 1-2 বছরের মধ্যে। 2 বছর 3 বছর 1 বছর ছেলেদেরকে নিয়ে মা বোনেরা রাস্তা নেমে গেছে প্যাসেজকে দৌড়ানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আশা ছিল, আমাদের জাতির যে আশা, যারা শহীদ হয়েছে তাদের যে আশা ছিল, তারা যা চেয়েছেন সেটাই জুলাই সনদের মাধ্যমে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধানে আসবে। কিন্তু আজকে সেটা বাদ দিয়া সংবিধান সংশোধন করে একটা কমিটি করছে। সেই কমিটির মাধ্যমে এটা তো আমরা চাই না। আমাদের কথা হলো, আমরা আইনজীবীরা আইন তো আমরা বুঝি, অবশ্যই সংবিধান সংস্কার করার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে আমাদের যেসব বাইরে শহীদ হয়েছে তাদের সে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। ইনশাল্লাহ আইনজীবীদের এটাই আশা, এটাই আমরা চাই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরণে আইনজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনারে এখন আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বারের নির্বাচিত সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব SM কামাল উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণভোটের গণরায় চ্যালেঞ্জ এবং আইনজীবীদের ভূমিকা সময় উপযোগী আজকের এই সেমিনারের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, উপস্থিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন ওনাকে মোবারকবাদ, ধন্যবাদ জানাতে চাই যে উনি চমৎকারভাবে একটি কিনোট আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে দু একটা জিনিস আসলে আরও ভালো হইতো আমি মনে করি। আমরা জানি যে হাসিনা গত সরকারের ফ্যাসিস্ট, সে পালিয়ে গেছে। সে কোনো সংবিধানের অধীনে পালাইছে? কোনো সংবিধানের অধীনে কি পালাইছে হাসিনা? পালাই নাই। এবং যে
জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা কি সংবিধানের অধীনে হয়েছে? হয় নাই। আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে প্রথমে 6টা, পরে 5টা, এই কিনোটে আছে মোট 11টা সংস্কার কমিটি হয়। এই 11টা কমিটিতে বর্তমান সরকার প্রত্যেকটা কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাদের ছিল, এবং প্রত্যেকটা সংশোধন কমিটি ছিল না, সেটা হলো সংস্কার কমিটি ছিল। এজন্য তারা কিন্তু তখন এই সংস্কার কমিটি হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি তোলে নাই। এরপরে আপনারা এই কিনোটের মধ্যে পাবেন রাজনৈতিক দলগুলো প্রায় 32টা দলের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত পোষণ করে জুলাই সনদে, যেটা আপনারা স্বাক্ষর করা হয়েছিল। এবং আজকে যে তারা সংশোধন কমিটি করেছেন, এইটাও তো সংবিধানে নাই, এটাও অসাংবিধানিক। আজকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আসলে আমরা সংসদের ভিতরে এবং বাহিরে আমরা বলতে শুনতেছি যে এই জুলাই বিপ্লব এবং গণভোট দুইটাই নাকি প্রতারণার দলিল। এজন্য সেম আজকে যারা এই ধরনের, যাদের রক্তের বিনিময়ে, গুম খুনের বিনিময়ে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তারা আজকে জুলাইকে অস্বীকার করতে চায়। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা জুলাই এবং গণভোটের রায় এই জাতিকে নিয়ে এই সরকারকে বাস্তবায়নে বাধ্য করবো ইনশাল্লাহ। এর কোনো বিকল্প হবে না। যারা জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, যারা যে সমস্ত পরিবার দীর্ঘদিন 17 বছর পর্যন্ত বাড়িঘরে থাকতে পারে নাই, তাদের দাবি হচ্ছে এই গণভোটের প্রায় 70% মানুষের গণরায় বাস্তবায়ন। এজন্য আইনজীবী হিসাবে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা পরিষ্কার বক্তব্য যে আমরা সরকারের কোনো প্রতারণায়, আমরা আসলে গভর্নমেন্ট মনে করতেছেন যে তারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা পার পাবে, কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা যে সংবিধানের কথা বলছেন এইটাও অসাংবিধানিক। আপনারা গণরায়কে যদি না মানেন, তাহলে আপনাদের স্বৈরাচারের ওই পথে আপনাদের হাঁটতে হবে, আপনাদের সেভাবেই পতন হবে। আমি আবারও আপনাদেরকে স্মরণ করাইতে চাই যে সেভাবে আপনারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনারা আবার নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। আসুন আমরা এই গণভোটের গণরায় বাস্তবায়নে সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যাতে জাতির আশা আকাঙ্ক্ষার যে সংস্কারের আমরা যে কমিটেড, এই সংস্কার বাস্তবায়নে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।